বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং স্টাডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এইচএসসি পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক বিবরণীর ধারাবাহিক পর্বে আজকে 7 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। তো প্রতিবার প্রত্যেকটা পর্বে আমরা কোনো না কোনো বোর্ডের প্রশ্ন আলোচনা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বরিশাল বোর্ড 2019 এর প্রশ্ন নাম্বার 1 ও 2 নিয়ে আলোচনা করব। অর্থাৎ আর্থিক অবস্থা বিবরণী থেকে ক বিভাগে যে দুটি বাধ্যতামূলক প্রশ্ন থাকে সে দুটি বাধ্যতামূলক প্রশ্ন নিয়েই আলোচনা করব। তো এখানে অনেক নতুন নতুন কিছু এন্ট্রি রয়েছে বা ক্রিটিক্যালি কিছু সমস্যা রয়েছে যেগুলো তোমাদেরকে জানতেই হবে। তো তারই আমরা আশা রাখি এই সমস্যাগুলো খুব সহজে তোমাদেরকে জানিয়ে দেব। আশা রাখি তোমরা A to Z আমার সাথেই থাকবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে আগে 1 নম্বর প্রশ্নটা পড়ে নিই। মাহাদি অ্যান্ড কোন্ড এর 2018 সালের 31 ডিসেম্বর তারিখে নিম্নোক্ত রেয়ামিল ও অন্যান্য তথ্য প্রদত্ত হলো। তো দেখো, প্রতিষ্ঠানের নাম হলো মাহাদি অ্যান্ড কোন এবং বছর শেষ হয় 31 ডিসেম্বর 2018 সালে, হিসাব বছর শেষ হয়। তো নগদ তহবিল, অ্যাজিজুয়াল, চলতি সম্পদ, প্রারম্ভিক মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। ক্রয় পণ্য ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, বিক্রয় হলো তো বিক্রয়ের মধ্যে যাবে। বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ যাবে, ক্রয় ফেরত ক্রয় থেকে বাদ যাবে, তাই না? বেতন 10 মাসের দেওয়া আছে, 10 মাসের দেওয়া আছে, 2 মাসে বকেয়া আছে। তো এই 60,000কে 10 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করলে বকেয়া টাকাটা বের হয়ে যাবে। বিজ্ঞাপন 14,000 টাকা, মূলধন মালিকানা সত্ত্বের মধ্যে যাবে, বিজ্ঞাপন পরিচালন ব্যয়ের মধ্যে যাবে, বেতন ও পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। এরপর আসবাবপত্র কি স্থায়ী সম্পদ, 6% ঋণ, এটা দীর্ঘমেয়াদী দায়। প্রাপ্য হিসাব চলতি সম্পদ, প্রদেয় হিসাব চলতি দায়। চালানি কারবারে প্রেরিত পণ্য, নতুন একটা এন্ট্রি। এই এন্ট্রিটা সাধারণত দেখা যায় না। এখানে দেখো, এই চালানি কারবারে প্রেরিত পণ্য এটা কোথায় যাবে, এটা কিন্তু একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে? তো আমরা দেখব এই প্রশ্নের মধ্যে এটা কোথায় যায়, আমরা আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানটা করে নেব কিন্তু। তো দেখো, সমন্বয় কি বলেছে, সমপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 50,000 টাকা। তো সমপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 50,000 টাকা, ওকে, এটা আমরা বুঝে গেলাম, খুব সহজ। বিক্রয় অথবা ফেরত সত্ত্বে প্রেরিত 10,000 টাকা মূল্যের পণ্য বিক্রয় অন্তর্ভুক্ত হয়েছে আছে যা বিক্রয় হিসেবে গণ্য হয়নি। মানে 10,000 টাকার তুমি পণ্য একজনকে দিছো, একটা গ্রাহককে দিয়ে দিছো বা একজন ক্রেতাকে দিয়ে দিছো, কিন্তু তাকে বলছো তুমি পণ্য নিয়ে যাও, তুমি যদি পছন্দ হয় তুমি কিনবা, না হলে ফেরত দিয়ে দিবা, এই হিসাবে দিছো। এই টাকাটা তুমি অলরেডি বিক্রয়ের মধ্যে অ্যাড করে দিছো, কিন্তু সেটা বিক্রয় হয় নাই, তারা ফেরত দিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু বিক্রয় থেকে মাইনাস করে দিতে হবে, বুঝতে পারছো? উক্ত পণ্যের ক্রয় মূল্য ছিল 8,000 টাকা। তো উক্ত পণ্যের ক্রয় মূল্য ছিল 8,000 টাকা, কিন্তু বিক্রয় করছে 10,000 টাকা, 2,000 টাকা লাভে বিক্রয় করছে, ওকে। বিক্রয় মূল্য 10,000 টাকায় ধরতে হবে, ক্রয় মূল্য 8,000 টাকায় ধরতে হবে। তো আমরা যখন সমপনী মজুত পণ্যের মধ্যে এই 8,000 টাকা, এটা কিন্তু ক্রেতা ফেরত দেয়নি, কিন্তু ক্রেতা রিজেক্ট করছে যে কিনবো না, ক্রেতার কাছে পণ্য আছে, তার মানে কি এটা সমপনী মজুত পণ্যের সাথে অ্যাড হবে। এই পণ্যের মালিকানাও তো তোমার, তো কত টাকায় অ্যাড করবা? এই যে দুইটা অ্যামাউন্ট 10,000 আর 8,000, এই দুইটা অ্যামাউন্টের মধ্যে যেটা ছোট সেটাই অ্যাড করতে হবে। আমরা জানি কি সমপনী মজুত পণ্যের দুইটা অ্যামাউন্ট থাকবে, যে অ্যামাউন্টটা ছোট থাকবে সেই অ্যামাউন্টটাই অ্যাড করব, বুঝতে পারছো? তো এই যে 8,000 টাকায় অ্যাড করতে হবে। এরপর ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে 4,000 টাকা, তাইলে কি ক্রয় থেকে মাইনাস করব আর বিজ্ঞাপনের সাথে যোগ করব, কিন্তু এটা মোট বিজ্ঞাপনের 1/3 অংশ অবলোপন করতে হবে। মানে মোট বিজ্ঞাপন যা থাকবে তার 1/3 অংশ হবে বিজ্ঞাপন খরচ, বুঝতে হবে। অবলোপন আর বিলম্বিত কিন্তু দুটো আলাদা জিনিস। অবলোপন অংশটুকুই যায় পরিচালন ব্যয়ের মধ্যে, আর বিলম্বিত অংশটুকু যায় চলতি সম্পদের মধ্যে বা আর্থিক অবস্থা বিবরণীতে যায়। অনেক সময় অসমন্বিত খরচ হিসাবেও আলাদা একটা এন্ট্রি দিয়ে দেয় আর্থিক অবস্থা বিবরণীতে। যাই হোক, বিলম্বিত অংশটুকু যায় আর্থিক অবস্থা বিবরণীতে আর অবলোপনকৃত অংশটুকু যায় পরিচালন ব্যয়ের মধ্যে। তোমরা কিন্তু এটা বুঝতে হবে, এই অংশটুকু কিন্তু, এই প্রশ্নটা বুঝতে হবে। অনেকে এই যে বিজ্ঞাপনকে 3 দ্বারা ভাগ করে যে টাকাটা হবে সেটা বিলম্বিত হিসাবে বাদ দিয়ে দেবে, এটা কিন্তু ভুলেও করা যাবে না, ঠিক আছে? অর্থাৎ বিজ্ঞাপনকে 3 দ্বারা ভাগ করে যে টাকা হবে ওই টাকাটাই পরিচালন ব্যয়ে রাখতে হবে, আর অতিরিক্ত যে টাকাটা হবে ওইটাই বিলম্বিত, বুঝতে পারছো? 4 নম্বর এন্ট্রিটা কি বলছে দেখো, চালানি কারবারে প্রেরিত পণ্য, চালান
প্রাপক 2000 টাকায় বিক্রয় করেছে। তো চালান প্রাপকের কাছে চালানি কারবারে যে প্রেরিত পণ্য দিয়েছিল, এই যে 1500 টাকার পণ্য দিয়েছিল, এটা চালান প্রাপক 2000 টাকায় বিক্রি করছে, কিন্তু চালান প্রাপককে 5% কমিশন প্রদান করতে হবে। চালান প্রাপককে এই 2000 টাকার 5% কমিশন দিতে হবে। ঠিক আছে, তো এটা কমিশন তোমার খরচ। আবার তুমি পণ্য দিলা 1500 টাকা, ঠিক আছে, এদিকে আবার 2000 টাকার 5% 100 টাকা খরচ হয়ে গেল, তাইলে কিন্তু পণ্যের দাম অলরেডি 1600 টাকা পড়ে গেল। তারপরেও কি 2000 টাকা বিক্রি করছো, লাভ হয়ে গেছে 4000 টাকা। ক নম্বর প্রশ্ন এইটাই বলছে। দেখো, চালানি কারবারে প্রেরিত পণ্যের লাভ বা ক্ষতি নির্ণয় করো। তো দেখো এটার অ্যান্সার আমরা কিভাবে করব। এটা ইন্ট্রোটা কেটে দিই, ইন্ট্রো কেটে দিচ্ছি। দেখো সেভ দিয়ে দিই। হ্যাঁ, তো দেখো এটা চালানি কারবারে প্রেরিত পণ্যের লাভ বা ক্ষতি নির্ণয়। তো দেখো প্রথমে চালানি কারবারে প্রেরিত পণ্যের বিক্রয় মূল্য বের করে নেব। আমরা কি করব, পণ্যের বিক্রয় মূল্য, দাঁড়াও বাংলা ভার্সনটা করে নিই। পণ্যের বিক্রয় মূল্য 2000 টাকা, যেহেতু কি করছিল 2000 টাকায় বিক্রি করছিল না প্রাপক, হ্যাঁ 2000 টাকা। ওকে, বিক্রয় মূল্য মাইনাস কমিশন, কমিশন 5%, তো 2000 টাকার 5% কত হবে, 100 টাকা। তাইলে 2000 থেকে 100 টাকা বাদ দিলে কত থাকে, 1900 টাকায়। এই 1900 টাকাই হলো চালানি প্রাপকের নিকট থেকে প্রাপ্য, মানে পাবা। চালানি প্রাপক যে ওই পণ্যটা রাখছে, রেখে সে বিক্রি করছে, তার কাছ থেকে তো টাকাটা নিতে হবে। এই কত টাকা নেবা, কমিশন বাদ দিয়ে যে টাকাটা হবে সে টাকাই নেবা। তো কমিশন বাদ দেওয়ার পরে 1900 টাকা হয়েছে। এখন মাইনাস করতে হবে চালানি কারবারে প্রেরিত পণ্যের ক্রয় মূল্য। ঠিক আছে, এই ক্রয় মূল্যটাই মাইনাস করতে হবে 1500 টাকা। তো এই যে 1500 টাকা, এটা কোথায় আছে, এটা এই যে এখানে দেওয়া আছে, চালানি কারবারে প্রেরিত পণ্য 1500 টাকা। এই 1500 টাকা মাইনাস করব, করার পর তাহলে দেখো 1900 টাকা, 1500 টাকার জিনিস 1900 টাকায় বিক্রি করা হয়ে গেছে, তাহলে কি 400 টাকা লাভ হয়ে গেছে না? তাহলে এটা লাভ, চালানি কারবারে প্রেরিত পণ্যের লাভ। এখন 400 টাকা, এই 400 টাকা যেহেতু লাভ হলো, এটা আবার কোথায় যাবে বলো তো? এটা বিশদ আয় বিবরণীর অন্যান্য আয়ের মধ্যে দেবা, বা অনেক সময় পরিচালন আয়ের মধ্যে দেয়। আমরা কিন্তু এখন এই ফরম্যাটে পরিচালন আয় দেই না, আমরা সরাসরি মোট লাভ করার পরে তারপরে বাদ পরিচালন ব্যয় দিয়ে দিই, তারপরে অন্যান্য আয়ের মধ্যে পরিচালন আয় এবং অপরিচালন আয় দুটো একসাথে অ্যাড করে দিই। ঠিক আছে, এখন নতুন একটা ফরম্যাট চলে আসছে, এরকম করে দিচ্ছে। তো ডে বাই ডে এর পরিবর্তন হচ্ছে, তবে এগুলো কোনো ঘাবড়ানোর কিছু নাই। ঠিক আছে, এগুলো ঘাবড়ানোর কোনো কিছুই নাই। এটা তোমরা যেভাবে পড়ে আসছো সেভাবে দিতে পারবা, সমস্যা নাই। পরিচালন আয় যদি আগে যোগ করো তাহলে পরিচালন আয়ের মধ্যে দিয়ে দেবা 400 টাকা, আর যদি পরিচালন আয় না করো তাহলে অন্যান্য আয়ের মধ্যে 400 টাকা দিয়ে দেবো। ওকে, তো খ নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, 31/12/2018 তারিখে সমাপ্ত বছরে আয় বিবরণী প্রস্তুত করো। তো আয় বিবরণী প্রস্তুত করতে হলে কি করতে হবে, আমাদেরকে প্রথমে মোট মুনাফা বের করতে হবে। তো আয় বিবরণী ঘর কাটবো, খ নম্বরে করে দিলাম। বিক্রয় থেকে কি করব, ফেরত বাদ দিয়ে দেব। ফেরত দেওয়া আছে না, এই যে বিক্রয় ফেরত 5000 টাকা, এটা বাদ দিয়ে দিলাম। ওকে, তারপর বাদ দিব বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়। এই যে এখানে বলা আছিল 10,000 টাকা পণ্য বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয় হয়েছে, যা বিক্রয় হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। তো এটা মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, তো মাইনাস করার পরে কত আসলো, নেট বিক্রয় আসলো 5,15,000 টাকা। ওকে, এটা নেট বিক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তবে প্রারম্ভিক মজুত পণ্য 75,000 টাকা ছিল, বসাই দিলাম। ঠিক আছে, তারপরে হলো ক্রয় 3 লাখ টাকা ছিল, এই ক্রয় ফেরত ছিল 11,000 টাকা, এটা মাইনাস করব। তারপরে বিনামূল্যে পণ্য বিতরণ, এটা মাইনাস করব। তো ক্রয় 11,000 টাকা, বিনামূল্যে পণ্য বিতরণ 4,000 টাকা মাইনাস করলাম, করলে নেট ক্রয় আসলো কত, 2,85,000 টাকা। ঠিক আছে, এই 2,85,000 আর কোনো খরচ নাই অবশ্য, এই প্রত্যক্ষ খরচ আর কিছু নাই। তো এই দুইটা যোগ করব, যোগ করলে কত হয়, 3,60,000। এই 3,60,000 থেকে সমপনী মজুত পণ্য বাদ দিয়ে দেবো। তো সমপনী মজুত পণ্য দেওয়া আছে 50,000 টাকা। আবার এই যে বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য, এটা যে প্রাপকের নিচে কাছেই রয়েছে 8,000 টাকা, এটাও যোগ করে দিতে হবে। তো যোগ করে দিচ্ছি এইভাবে। সমপনী মজুত পণ্য 50,000 টাকা যোগ ক্রেতার নিকট মজুত 8,000 টাকা। তো এই 50,000 8,000 কত হবে, 58,000। তো 3,60,000 থেকে 58,000 বাদ দিলে কত হয়, 3,02,000। এই যে উপরে নেট বিক্রয় কত ছিল, 5,15,000 মাইনাস 3,02,000 সমান কত হবে,
2,13,000 এটাই হলো মোট মুনাফা। এরপর পরিচালন ব্যয় বাদ দিব, আমরা কিন্তু পরিচালন আয় যোগ করলাম না, পরিচালন ব্যয় সরাসরি বাদ দিয়ে দেবো। তো পরিচালন ব্যয়ের মধ্যে কি কি আছে? বেতন আছে, বেতন 10 মাসের দেওয়া আছে, বকেয়া আছে 2 মাসে। তো বেতন 10 মাসে 60,000 টাকা যোগ বকেয়া, তাইলে 60,000-কে 10 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণন করব, করলে 12,000 টাকা হবে। তো 12,000 টাকা কত হবে? 72,000 টাকা। এরপর বিজ্ঞাপন 14,000 টাকা দেওয়া আছে রেওয়া মিলে। আর বিনামূল্যে পণ্য বিতরণ করছো কত? 4,000 টাকা, এটাও যোগ করতে হবে। তো বিজ্ঞাপন যোগ বিনামূল্যে পণ্য বিতরণ, তাহলে 18,000 টাকা বাদ বিলম্বিত। এইবার খেয়াল করো বিলম্বিতটা কিন্তু দেখো, এই যে বিজ্ঞাপনকে অর্থাৎ 1 ভাগ অংশই খরচ দেখাইতে হবে আর 2 ভাগটাই বিলম্বিত করতে হবে। তাহলে মোট বিজ্ঞাপনকে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। 18,000 ভাগ 3 গুণন 2, 3 দিয়ে ভাগ করতে হবে, সরি। 18,000 ভাগ 3 গুণন 2 সমান 12,000 টাকা হবে। তো এই 12,000 টাকাই হলো বিলম্বিত। বিলম্বিত আর অবলোপন, মানে বিলম্বিত বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটাই অবলোপন। তো অবলোপনটাই বলে দিছে 1/3 অংশ, তাই না? তার মানে 3 ভাগের 1 ভাগ। তো 3 ভাগের 1 ভাগই কিন্তু 6,000 টাকা আমরা দেখাই দিলাম বিজ্ঞাপন। তো এই খরচগুলো, এই 2টা খরচই ছিল এখানে। তো 2টা খরচ যোগ করে আমরা 2,13,000 থেকে মাইনাস করে দিলাম 78,000, মাইনাস করলে করতে হলে 1,35,000 টাকা। এটি হলো পরিচালন মুনাফা। এরপর যোগ অন্যান্য আয়। তো অন্যান্য আয় যোগ করব। অন্যান্য আয়ের মধ্যে ওই যে চালানি পণ্যের মুনাফা ছিল 400 টাকা, এটা যোগ করে দিলাম, বাদ অন্যান্য ব্যয়। তো অন্যান্য ব্যয়ের মধ্যে ঋণপত্রের সুদ আছে, এই যে 6% হারে ঋণপত্র। আমি কিন্তু বারবার বলে দিই, বিনিয়োগ এবং ঋণ এই দুইটার সাথে পার্সেন্টেজ দেওয়া থাকলে এদের সুদ যদি কোথাও উল্লেখ না থাকে, রেওয়া মিল অথবা সমন্বয় কোথাও উল্লেখ নাই, তারপরেও ধরতে হবে। পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজ অনুযায়ী ধরে নিতে হবে। পাশে তারিখ দেওয়া থাকলে সেই তারিখ অনুযায়ী কয় মাসে ধরতে হবে সেটা আমরা দেখে নেব। তো 1/4/2017 আমরা রেওয়া মিল কত তারিখে করতেছি? 2018। দেখো এখানে কিন্তু অনেকেই ভুল করে, এখানে 1/4 দেওয়া আছে, তার মানে কি এপ্রিল মাসের 1 তারিখ থেকে, তার মানে 9 মাসের সুদ ধরে নেবে। অনেকেই কিন্তু অ্যাজ ইউজুয়াল এই যে 2017টা দেখে না, খেয়াল করে না। তো এটা খেয়াল না করার কারণে ওরা কিন্তু 9 মাসের সুদ ধরে দেয়। এখানে 9 মাসের সুদ ধরা যাবে না, কারণ 18 সাল আমরা করতেছি 31/12/2018 সালের অঙ্ক। তার মানে কি এই ঋণপত্রটা নেওয়া হয়েছে 17 সালে, 18 সালে পুরা বছরই ছিল, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরা বছরই ছিল। তো 1 বছরেরই ধরতে হবে। তো 1 লাখ টাকা 6% কত হবে? 6,000 টাকা, ঠিক আছে? তো এই 6,000 টাকা কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। তো 1,35,400 মাইনাস 6,000 সমান কত হবে? 1,29,400। এটাই হলো নেট মুনাফা। এরপর গ নম্বর প্রশ্ন বলছে 2018 সালে 31 ডিসেম্বর তারিখে একটি আর্থিক অবস্থা বিবরণী তৈরি করবো। আর্থিক অবস্থা বিবরণী তৈরি করবো। তো আমরা কি আজ ঘর কেটে নেব। আর্থিক অবস্থা বিবরণী, ঘর তো তোমরা সবাই জানো। প্রথমে চলতি সম্পদ দেব, নগদ তহবিল। নগদ তহবিল কত দেওয়া আছে? রেওয়া মিলে 10,000 দেওয়া আছে। এরপরে কি করব আমরা? এই যে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবের সাথে এই যে কি দেওয়া আছে তোমার বিক্রয় মূল্যে যে ইয়াটা করা আছে এটা মাইনাস করে দিব। তো প্রাপ্য হিসাব 25,000 টাকা মাইনাস বিক্রয় অথবা ফেরত সাথে বিক্রয় 10,000 টাকা, এইটা মাইনাস করে দেব। তো মাইনাস করলে কত হবে? 15,000 টাকা। কেন মাইনাস করলাম বলো তো? কারণ এই যে 10,000 টাকা পণ্য তার কাছে দিচ্ছি, আমরা অলরেডি বিক্রয়ের মধ্যেও লিখে দিচ্ছি, কিন্তু টাকা আদায় করি নাই। সে বলছে যে তোমার পছন্দ হলে রাখবা, না হলে ফেরত দিবা, কিন্তু বিক্রয় হিসেবে তুমি অলরেডি কাউন্ট করে ফেলছো, টাকার মধ্যে না নয়। তার মানে কি প্রাপ্য হিসাবও হয়ে গেছে, বিক্রয় হিসাবও হয়ে গেছে। এবার বিক্রয় থেকেও মাইনাস করে দেবো, প্রাপ্য থেকেও মাইনাস করে দেবো, কারণ পণ্য সে নেয় নাই। বুঝতে পারছো? তো এখান থেকে মাইনাস করে দিলাম। কত হলো? 15,000 টাকা। এরপর সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য তাহলে ওইটা ওই যে 8,000 টাকার পণ্য ছিল ওইটা অ্যাড করে দিব। তো অ্যাড করে দিলাম, কত হলো? 58,000 টাকা। আর এরপর তারপর কি থাকলো তোমার? চালানি প্রাপকের নিকট প্রাপ্য। চালানি প্রাপকের নিকট এই যে 2,000 টাকা যে পণ্য বিক্রি করলো, কমিশন বাদ দেওয়ার পরে যে প্রাপ্যটা থাকলো এটা অ্যাড করে দিতে হবে। এটাও চলতি সম্পদ, ঠিক আছে? এই 1,900 টাকা। এরপর বিলম্বিত বিজ্ঞাপন 12,000 টাকা। বিলম্বিত বিজ্ঞাপন আমরা এখানে দিয়ে দিলাম। তো সবগুলো চলতি সম্পদ যোগ করলে কত হয়? 96,900। এরপর স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেহেতু নাই, তাইলে স্থায়ী সম্পদ আছে আসবাবপত্র, শুধু আসবাবপত্রই আছে, এখানে কোনো অবস্থা কিচ্ছু নাই। তো আসবাবপত্র সরাসরি বসাই দিলাম। তো সবগুলো সম্পদ যোগ করলে কত হয়? 3,96,900। তাহলে মোট সম্পদ 3,96,900 হয়ে গেল। এরপর চলতি দায় করব। তো চলতি দায় কি কি আছে? প্রদেয় হিসাব আছে,
তারপরে হলো বকেয়া বেতন পাবো আমরা, তারপরে আরো কিছু পাইতে পারি। তো দেখো কি আছে, প্রদেয় হিসেব বসাই দিলাম, বকেয়া বেতন বসাই দিলাম, ঋণপত্রে বকেয়া সুদ ছিল, এই যে 6% ঋণপত্র যে ছিল এটার বকেয়া সুদ ছিল 6,000 টাকা। তো এই তিনটা প্লাস করলাম, কত হলো 37,500। এরপর দীর্ঘমেয়াদী দায় করবো। তো দীর্ঘমেয়াদী দায়ে 6% ঋণপত্র দেওয়া আছে, এই যে 6% ঋণপত্র 1 লাখ টাকা, এটা বসাই দিলাম সরাসরি 1 লাখ টাকা। এরপর মালিকানা সত্ত্বে যাবো। তো মালিকানা সত্ত্বে মূলধন দেওয়া আছে কত, 1,30,000। উত্তোলন কিন্তু দেওয়া নাই, তাহলে নেট লাভ দেওয়া আছে। নেট লাভ কত পাইছি আমরা, নেট লাভ পাইছি 1,29,400। আমরা কিন্তু খ নম্বরে নেট লাভ পেয়ে গেছি। তো এই দুটো যোগ করব, কত হবে 2,59,400। তো এই তিনটা যোগ করলে কত হবে 3,96,900। এটি হলো মোট দায় ও মালিকানা সত্ত্ব। আমরা জানি কি মোট দায় ও মালিকানা সত্ত্ব এবং মোট সম্পদ দুইটা যোগফল কি হবে, সমান সমান হবে। মোট সম্পদ যত টাকা হবে মোট দায় ও মালিকানা সত্ত্ব তত টাকাই হবে। তো এখানে মোট সম্পদ কত আছে 3,96,900, আর মোট দায় ও মালিকানা সত্ত্বেও 3,96,900। এটাই ছিল 1 নম্বর প্রশ্নের সমাধান। দেখো একটু কিন্তু ক্রিটিক্যালি ছিল। আশা রাখি তোমাদের আর কোথাও কোনো কনফিউশন থাকবে না, সবকিছু খুব ইজিলি বুঝতে পারছো। তারপরেও যদি কোথাও না বুঝতে পারো কমেন্টের মাধ্যমে তো অবশ্যই জানাবা। তো আমরা দেখো 2 নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো 2 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, মেসার্স জহির অ্যান্ড সন্স এর 2018 সালে 31 ডিসেম্বর তারিখের রেওয়া মিলটি নিম্নরূপ। তো 31 ডিসেম্বর 2018, তার মানে কি এটাও হিসাব বছর 31 ডিসেম্বর 2018। নগদ তহবিল ও ব্যাংকে জমা একসাথে দেওয়া আছে। নগদ তহবিল এবং ব্যাংক জমা আলাদা আলাদা দেওয়া থাকে অনেক সময়, কিন্তু এখানে একসাথে দেওয়া আছে। এটা চলতি সম্পদ। ক্রয়, তারপর হলো 10% বিনিয়োগ, দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী সম্পদ বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। মনিহারি এটা পরিচালন খরচ। মজুরি এটা কি যাবে, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। ভাড়া এটা পরিচালন ব্যয়। এরপর হলো বিক্রয়, তো বিক্রয়ে যাবে। বিক্রয় কর্মের কমিশন এটা পরিচালন ব্যয়। অফিস সরঞ্জাম এটা স্থায়ী সম্পদ। প্রারম্ভিক মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। মূলধন মালিকানা সত্ত্বের মধ্যে যাবে। প্রদেয় হিসাব এটা হলো চলতি দায়। প্রাপ্য হিসাব চলতি সম্পদ। আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন। আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন। শুধু পরিবহন বা আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন একই জিনিস, কিন্তু যদি বহি পরিবহন লেখা থাকে বা বিক্রয় পরিবহন লেখা থাকে তাহলে সেটা বিক্রয় পরিবহন, আর বিক্রয় পরিবহনই পরিচালন ব্যয়। বুঝতে পারছো? এটা কিন্তু আন্তঃপরিবহন, এটা কোথায় যাবে, এটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। মনে রাখো, উত্তোলন 40,000 টাকা, এটা কি মালিকানা সত্ত্ব মূলধন থেকে মাইনাস করবে। তো সমন্বয়গুলো পরে দেখি। সমপণ্যে মজুত পণ্য 1,20,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে 20,000 টাকার আগুনে পণ্য বিনষ্ট হয়ে রয়েছে। আবার আগুনে পণ্য বিনষ্ট রয়েছে, বাদ দিয়ে দিতে হবে। যেহেতু ক্ষতি হয়ে গেছে, আগুনে পণ্য বিনষ্ট রয়েছে, এটা বাদ দিয়ে দিতে হবে। 1,20,000 থেকে 20,000 বাদ দিয়ে দিব, তাহলে 1 লাখ টাকাই হবে সমপণ্যে মজুত পণ্য। বীমা কোম্পানি ক্ষতিপূরণ বাবদ 14,000 টাকা দিতে সম্মত হয়েছে, কিন্তু কথাটা বুঝতে হবে। দিতে, ক্ষতিপূরণ পাওনি কিন্তু এখনো তুমি, দিতে সম্মত হয়েছে, তার মানে কি দিবে, তুমি কিন্তু তার কাছ থেকে টাকাটা পাবে। কারো কাছ থেকে টাকা পাইলে কি হয়, প্রাপ্য হিসাব। তার মানে কি এই যে 14,000 টাকা তুমি তার কাছ থেকে পাবে, এটা কিন্তু প্রাপ্য হিসাবের সাথে অ্যাড করতে হবে। বুঝতে পারছো? আমরা যখন আর্থিক অবস্থা বিবরণী করব তখন কিন্তু প্রাপ্য হিসাবের সাথে অ্যাড করব। তাইলে দেখো 20,000 টাকার পণ্য ক্ষতি হয়ে গেছে, তুমি 14,000 টাকা ক্ষতিপূরণ পাইলে, 6,000 টাকা কিন্তু ক্ষতি হলো, তাইলে এটা অন্যান্য ব্যয়ের মধ্যে বা বিবিধ ক্ষতি হিসেবে দিতে হবে। ঠিক আছে, যখন আমরা বিশদ আয় বিবরণী করব তখন বিবিধ ক্ষতি হিসেবে এটা এই 6,000 টাকা দিয়ে দেবো। মজুরির মধ্যে 5,000 টাকা সরঞ্জাম সংস্থাপন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে, বের করে নিয়ে আসবো। সরঞ্জাম সংস্থাপন ব্যয় মজুরি থেকে বের করে নিয়ে আসবো, সরঞ্জামের সাথে যোগ করে দেব। বুঝতে পারছো? এখানে একটা কথা বলা আছে যে উক্ত সরঞ্জাম 1/7/2018 তারিখে ক্রয় করা হয়েছিল, যার মূল্য 45,000 টাকা। তো আমরা দেখো সরঞ্জাম দেওয়া আছে 1,95,000 টাকা। এই 1,95,000 টাকা আগে 1,95,000 টাকা ছিল না, আগে কিছু অ্যামাউন্ট ছিল, ওই অ্যামাউন্টের সাথে এই 45,000 টাকা যোগ করে 1,95,000 টাকা হয়েছে। তো এই 45,000 টাকা যোগ হয়েছে কখন, জুলাই মাসের 1 তারিখে, 2018 সালে জুলাই মাসের 1 তারিখে। আমি কিন্তু 2018 সালের হিসাবেই করতেছি, তার মানে কি বছরে মাঝামাঝিতে এসে 45,000 টাকা যোগ হয়েছে। ওকে, তার মানে কি 1,50,000 টাকা আগে ছিল। আমরা যখন অবচয় নির্ণয় করব তখন কিন্তু কাহিনী আছে, 1,50,000 টাকা 12 মাসেরই ধরতে হবে, আর বাকি যে এখানে 45,000 টাকা থাকলো, আবার এটা সরঞ্জাম ব্যয় আছে, সংস্থাপন ব্যয় আছে 5,000, এই 45 আর 5 50,000, এই 50,000 টাকা 6 মাসের শুদ্ধ এই অবচয় ধরতে হবে। ঠিক আছে, যদি অবচয়ের অঙ্ক চায়, কোনো কিছু চায়, আমরা দেখবো তখন অবচয় বের করার সময়। না হলে তো আর্থিক অবস্থা বিবরণীতে করতে বললে এটা লাগবেই। প্রারম্ভিক মজুত পণ্য, এটা তো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। মূলধন এটা হলো মালিকানা সত্ত্ব। প্রদেয় হিসাব চলতি দায়।
প্রাপ্য হিসাব, চলতি সম্পদ, আন্তঃপরিবহন, এগুলো তো দেখছিলাম। আচ্ছা দেখো, সমন্বয় কি? সরঞ্জামের উপর 10% অবশ্যই ধার্য করতে হবে, এই যে বলেই দিছে 10% অবশ্যই। প্রারম্ভিক মজুদের মধ্যে 2000 টাকা অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত রয়েছে। প্রারম্ভিক মজুদ পণ্য থেকে অব্যবহৃত মণিহারিটা মাইনাস করে দেব, ঠিক আছে? অব্যবহৃত মণিহারি, এটা প্রারম্ভিক অব্যবহৃত মণিহারি বুঝতে হবে, এটা প্রারম্ভিক অব্যবহৃত মণিহারি। আর এখানে যে মণিহারিটা দেওয়া আছে রেওয়া মিলে, এটা ক্রয় করা হয়েছে, তো এই প্রারম্ভিকের সাথে ক্রয়টা যোগ করতে হবে, আর সমকোণটা মাইনাস করলে ব্যবহৃত মণিহারি বের হয়ে যাবে। ক নম্বর প্রশ্ন হয়তো বা ব্যবহৃত মণিহারি যাবে। হ্যাঁ, ব্যবহৃত মণিহারি পরিমাণে চাইছে। অন্যদিকে বছর শেষে 1500 টাকা মণিহারি হাতে আছে, এটাই সমকোণী মণিহারি। তো আগে ছিল 2000 টাকা আর নতুন 8000 টাকা, তাহলে 10,000 টাকা। এগুলো সব খরচ বরচ হওয়ার পরে বাকি আছে কত? 1500 টাকা। তার মানে কি, এই 10,000 থেকে 1500 টাকা মাইনাস করলে যে টাকাটা হবে সেটাই মণিহারি ব্যবহার করা হয়ে গেছে। অন্য আচ্ছা, 1/7/2018 তারিখে 40,000 টাকার নতুন বিনিয়োগ করা হয়েছে। তো এই যে বিনিয়োগ, আমরা যে বিনিয়োগ দেখতেছি, ওই 10% বিনিয়োগ 1,40,000 টাকা। তার মানে কি, বছরের মাঝামাঝি সময়ে এসে আরো 40,000 টাকা অ্যাড হয়েছে। আগে 1,40,000 টাকা শুরুতেই ছিল না, তাইলে শুরুতে কত টাকা ছিল? 1,40,000 থেকে 40,000 টাকা অ্যাড হয়েছে, তাহলে কি 1 লাখ টাকা ছিল? শুরুতে 1 লাখ টাকা ছিল কিন্তু। তো এইটারও যখন আমরা সুদ নির্ণয় করব, তখন 1 লাখ টাকা 12 মাসের নির্ণয় করবো, আর 40,000 টাকা 6 মাসের নির্ণয় করবো। বুঝতে পারছো? বাকিতে বিক্রয় 10,000 টাকা, তাহলে বিক্রয়ের সাথে যোগ করে দেব এবং প্রাপ্য হিসাবের সাথে যোগ করব। বাকিতে ক্রয় 5,000 টাকা, এটা ক্রয়ের সাথে যোগ করে দেব এবং প্রদেয় হিসেবের সাথে যোগ করে দেব। তো ক নম্বর প্রশ্ন তো বলছে কি, বিনিয়োগের সুদ নির্ণয় করো। এই যে বিনিয়োগের কাহিনী বলে দিয়েছিলাম, 1,40,000 টাকা, 40,000 টাকায় অ্যাড হয়েছে জুলাই মাসের 1 তারিখে। তো 40,000 টাকা 6 মাসের সুদ ধরতে হবে 10% হারে। তো 40,000 টাকা 6 মাসের সুদ কত হবে? 40,000 টাকা 10% হবে 4,000 টাকা। 4,000কে 12 দিয়ে ভাগ করবো, 6 দিয়ে গুণ করলে 2,000 টাকা। ওকে, আর হলো তোমার কি 1 লাখ টাকা পুরাতন ছিল, তো 1 লাখ টাকা 10% হবে 10,000 টাকা। তো এটা তো পুরো বছরে ধরতে হবে। তো দেখো বিনিয়োগের সুদটা আমরা কিভাবে করছি। তো বিনিয়োগের সুদ দেখো, পুরাতন বিনিয়োগের উপর 1 লাখ টাকার 10%, 10,000 টাকা। নতুন বিনিয়োগ 40,000 টাকা 10%, এটাকে 6 দিয়ে ভাগ করতে 12 দিয়ে ভাগ করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে, তো 2,000 টাকা আসে। তো দুইটা যোগ করলে কত হয়? 12,000 টাকা। এটা বিনিয়োগের সুদ। এরপর কি বলছে? ব্যবহৃত মণিহারি বের করতে বলছে, খ নম্বর কিন্তু ক নম্বরে। তো ব্যবহৃত মণিহারি কি? প্রারম্ভিক মণিহারিটা যোগ করবো আগে। প্রারম্ভিক মণিহারি আমি কোথায় পাইলাম? এই যে এখানে বলা আছে যে প্রারম্ভিক মজুদের মধ্যে 2,000 টাকার অব্যবহৃত মণিহারি রয়েছে, তো এটাই প্রারম্ভিক মণিহারি। তো 2,000 টাকা যোগ মণিহারি ক্রয়, এটা রেওয়া মিলে দেওয়া আছে, এই যে মণিহারি 8,000 টাকা, এটা যোগ করে দেবো। যোগ করে মাইনাস সমাপনী মণিহারি দিব 1,500 টাকা। সমাপনী মণিহারি এখানে বলাই আছে যে এই যে কি, অন্যদিকে বছর শেষে 1,500 টাকা মণিহারি হাতে রয়েছে, তো এটা মাইনাস করে দেব। তো দেওয়ার পরে, এটা মাইনাস করার পরে কি হলো? 8,500 টাকা হয়ে গেল। এটাই হলো ব্যবহৃত মণিহারি, ঠিক আছে? অর্থাৎ প্রারম্ভিক মণিহারির সাথে মণিহারি ক্রয় যোগ করে দিয়ে সমপনী মণিহারিটা বাদ দিলে যে টাকাটা বের হয় ওইটাই ব্যবহৃত মণিহারি, মানে ওই টাকায় খরচ, ওই মণিহারিটাই খরচ হয়ে গেছে। এটা ক নম্বর প্রশ্নের অ্যান্সার ছিল। এরপর খ নম্বর প্রশ্নের অ্যান্সার। খ নম্বর প্রশ্নটা কি বলেছে? 31 ডিসেম্বর 2018 তারিখে সমাপ্ত বছরে মোট লাভ নির্ণয় করবো। ওকে, মোট লাভ নির্ণয় করব। তো মোট লাভ আমরা কি করব? প্রথমে বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় রয়েছে 10,000 টাকা, এটা যোগ করে দেব। ফেরত নাই কমিশনটা, তো অন্য ফেরত শর্তে বিক্রয় নাই, তো অনেক কিছু ঝামেলাই নাই, শুধু অলিখিত বিক্রয় আছে, যোগ করে দিলাম। তাহলে কত? 6 লাখের সাথে 16,000-এর সাথে 10,000 যোগ করে দিলাম, কত হলো? 6,26,000। এটি নেট বিক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয়টা আমি মাইনাস করে দেবো। তো প্রারম্ভিক মজুত পণ্য 40,000 টাকা দেওয়া আছে। প্রারম্ভিক মজুত পণ্য কোথায়? প্রারম্ভিক মজুত পণ্য, এই যে প্রারম্ভিক মজুত পণ্য 40,000 টাকা, কিন্তু এর মধ্যে 2,000 টাকা অব্যবহৃত মণিহারি ছিল, এটা মাইনাস করে দেবো। তো 40,000 মাইনাস 2,000 সমান কত হলো? 38,000। এরপর ক্রয় ছিল, এই যে ক্রয় আছে, ক্রয় হ্যাঁ, ক্রয় 3 লাখ টাকা। এটার আবার আগুনে বিনষ্ট পণ্য রয়েছে, এটা মাইনাস করে দিতে হবে। তারপর হলো অলিখিত ক্রয় আছে, এটা যোগ করে দিতে হবে। তো আমরা দেখো, তো ক্রয় থেকে আগুনে বিনষ্ট পণ্য, এটা মাইনাস করে দিব। এটা কি আসলো? এটা মাইনাস করে দিব। তারপর হলো এটা 3 লাখ থেকে 20,000 মাইনাস করবো, আগুনে বিনষ্ট পণ্য, তো মাইনাস করলে কত হয়? 2,80,000। এর সাথে অলিখিত ক্রয় যোগ করে দেবো। অলিখিত ক্রয় কত ছিল? এই যে লাস্টে অলিখিত ক্রয়, বাকিতে ক্রয় ছিল 5,000 টাকা। ওকে, 5,000 টাকা প্লাস করে দিলাম। তো কত হলো? 2,80,000-এর সাথে 5,000 প্লাস করলে 2,85,000 টাকা হলো। এরপর মজুরি আছে, কোথায় মজুরি? এই যে মজুরি,
25,000 টাকা। ঠিক আছে, মজুরির সাথে আবার কাহিনী বলে দিছে যে মজুরির মধ্যে 5,000 টাকা সরঞ্জাম সংস্থাপন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে, এটা বাদ দিয়ে দিব কারণ সরঞ্জাম সংস্থাপন ব্যয় এটা স্থায়ী খরচ। তো মজুরির মধ্যে থেকে বাদ দিয়ে দেবো সংস্থাপন ব্যয়। তো 25,000 থেকে 5,000 মাইনাস করলে কত হয়? 20,000। এরপর আন্তঃপরিবহন আছে, এই যে আন্তঃপরিবহন 4,000 টাকা, 4,000 টাকা মাইনাস করে দিলাম। তো এই সবগুলো যোগ করলে কত হয়? 38,000, 2,85,000, 2,20,000 আর 4,000 প্লাস করলে কত হয়? 3,47,000। এরপর সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়ে দেবো। তো সমাপনী মজুত পণ্য 1,20,000, কিন্তু 20,000 টাকা আগুনে বিনষ্ট পণ্য রয়েছে। তো যে আগুনে বিনষ্ট পণ্য এটা মাইনাস করে দেবো সমাপনী মজুত পণ্য থেকে। তো মাইনাস করলে কত হলো? 1,00,000 টাকা। তো 3,47,000 থেকে 1,00,000 টাকা বাদ দিলে 2,47,000 টাকা হয়। নেট বিক্রয় ছিল 6,26,000 আর বিক্রিত পণ্যের ব্যয় হলো 2,47,000। দ্যাটস মিন 3,79,000 টাকা মোট মুনাফা। অর্থাৎ নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই তো মোট মুনাফা বের হয়। মোট মুনাফা বের হয়ে গেল কত? 3,79,000 টাকা। এটা খ নম্বর প্রশ্নের অ্যান্সার ছিল। গ নম্বর প্রশ্ন কি বলেছে আমরা সেটা দেখব আগে। গ নম্বর প্রশ্ন বলেছে নেট লাভ 2,64,000 টাকা ধরে 2018 সালে 31 ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থা বিবরণী তৈরি করো। ওকে, আর্থিক অবস্থা বিবরণী আমরা তৈরি করব। তো আর্থিক অবস্থা বিবরণী ঘর কাটবো। মেসার জহির অ্যান্ড সন্সের আর্থিক অবস্থা বিবরণী 2018 সালের 31 ডিসেম্বর 2018 সালে। এখানে কিন্তু সমাপ্ত বছর দেওয়া যাবে না। বিশদ আয় বিবরণীতে সমাপ্ত বছর দেবা, মালিকানা সত্ত্বে বিবরণীতে সমাপ্ত বছর দেব, কিন্তু আর্থিক অবস্থা বিবরণীতে সমাপ্ত বছর দেওয়া যাবে না। তো চলতি সম্পদ, চলতি সম্পদে কি আছে? প্রথমে নগদ তহবিল ও ব্যাংকে জমা আছে, এটা যোগ করে দিলাম, দিব। তারপরে হলো প্রাপ্য হিসাব আছে, এগুলো আমরা দিব। তো নগদ তহবিল ও ব্যাংক জমা 40,000, প্রাপ্য হিসাব কত আছে? 1,00,000 টাকা। তো 1,00,000 টাকার সাথে আমাদের এটা একটু কাহিনী রয়েছে। 1,00,000 টাকার সাথে কি করতে হবে? ওই যে অলিখিত বিক্রয় রয়েছে 10,000 টাকা, এটা প্লাস করে দিতে হবে। তো 1,00,000 টাকার সাথে আমরা এটা প্লাস করে দেব। এই 10,000 প্লাস করে দেওয়ার ফলে কত হবে? আচ্ছা, 10,000 প্লাস করলে কত হলো? 1,10,000। ওকে, বসাই দিলাম। বিনিয়োগের সুদ আছে, বিনিয়োগের সুদ আমরা কিভাবে বের করলাম? 1,00,000 টাকা, ওই যে ক নম্বরে বের করেই ফেলছে, কত? 12,000 টাকা। 12,000 টাকা ডেটস বসাই দিলাম। সমাপনী মজুত পণ্য ওইটা যেভাবে খ নম্বরে যেভাবে বসাইছিলাম ওইভাবে 1,00,000 টাকা। বীমা কোম্পানি হতে প্রাপ্য, এই যে আমি কিন্তু বলেই দিয়েছিলাম বীমা কোম্পানি হতে কত? 14,000 টাকা প্রাপ্য হবে। এটা প্রাপ্য হিসাবের সাথে তুমি অ্যাড করে দিতে পারো, তাই এখানে আলাদা করে দেওয়া যায়, সমস্যা নাই। তুমি আলাদা করেও দিতে পারো বা প্রাপ্য হিসাবের সাথে অ্যাড করে দিতে পারো। তুমি বীমা কোম্পানি হিসেবে হতে প্রাপ্য এটাই দিয়ে আলাদাই দিয়ে দেবো। অব্যবহৃত মনিহারি ছিল 1500 টাকা। তো সবগুলো যোগ করলে চলতি সম্পদ দাঁড়ায় কত? 2,77,500। এরপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগে 10% বিনিয়োগ ছিল 1,40,000 টাকা, দিয়ে দিলাম। স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদের মধ্যে অফিস সরঞ্জাম ছিল 1,95,000 যোগ সংস্থাপন ব্যয় কত? 5,000 টাকা। ওই যে সংস্থাপন ব্যয় যে মজুরির মধ্যে অন্তর্ভুক্ত ছিল 5,000 টাকা, এটা যোগ করে দিলাম। এরপর অবশ্যই আছে 10%। তো অবশ্যই এই যে কাহিনী বলে দিলাম, কিন্তু আমি কিন্তু তখনও বারবার বললাম যে এই যে 45,000 টাকার পণ্য সরঞ্জাম কিন্তু জুলাই মাসের 1 তারিখে অ্যাড হয়েছে। তো এই যে জুলাই মাসের 1 তারিখে এই 45,000 টাকা সরঞ্জাম অ্যাড হয়েছে, আর এটার সংস্থাপন ব্যয় ছিল 5,000 টাকা। তো 50,000 টাকা। এই 50,000 টাকার 6 মাসের অবচয় ধরতে হবে। ঠিক আছে, 6 মাসের অবচয় কত হবে? 10% হারে 6 মাসে 2,500। ওকে, আর এখানে বাকি থাকবে 1,50,000। এই 1,50,000 টাকার 1 বছরের অবচয় ধরতে হবে। তো 1,50,000 টাকা 10% হবে 15,000 টাকা। 10% 15,000 আর হলো 2,500। টোটাল কত হলো? 17,500। বুঝতে পারছো? আমি আবার বলে দিচ্ছি, এই যে এখানে 1,95,000 রয়েছে, এই 1,95,000 থেকে এই যে 45,000 টাকা বাদ দিয়ে দিতে হবে। বাদ দিলে 1,50,000 হবে। এই 1,50,000 টাকা 10% ধরতে হবে 15,000 টাকা। আর এই যে এখানে 45,000 টাকা আর হলো 5,000 টাকা, এই দুটো যোগ করলে 50,000 টাকা হয়। এই 50,000 টাকা 10% হারে 6 মাসে ধরতে হবে। তো 10% হারে 6 মাসে ধরলে 2,500 টাকা হয়। তো এখানে হলো 15,000 টাকা আর এখানে 2,500 যোগ করলে 17,500। তো 2 লাখ থেকে 17,500 মাইনাস করলে কত হয়? 1,82,500। ওকে, এটি হলো স্থায়ী সম্পদ। তো মোট সম্পদ তিনটা যোগ করে দিলাম, যোগ করে দিলে কত হলো? 6 লাখ টাকা। এরপর চলতি দায়, চলতি দায় কি? প্রদেয় হিসাব আছে, প্রদেয় হিসাবের সাথে অলিখিত বিক্রয়টা যোগ করে দেব।
তো পদবী হিসাব ৭৫,০০০, অলিখিত ক্রয় ছিল ৫,০০০, যোগ করে দিলাম ৮০,০০০। মালিকানা সত্ত্ব, যেহেতু দীর্ঘমেয়াদী দায় নাই, যেহেতু কোনো ঋণপত্র নাই, ঋণ নাই, তাহলে মালিকানা সত্ত্ব। তো মূলধন দেওয়া আছে, মূলধন এর সাথে নেট লাভ যোগ করবো, উত্তোলন মাইনাস করবো। তো মূলধন দেওয়া আছে ৩ লাখ টাকা, নেট লাভ ২,৬৪,০০০, ওরা প্রশ্নে বলেই দিছে ২,৬৪,০০০ ধরে। তো আমরা যোগ করে দিলাম, যোগ করে উত্তোলন ৪৪,০০০ টাকা, রেওয়া মিলে দেওয়া ছিল উত্তোলন ৪৪,০০০ টাকা, এটা মাইনাস করে দিলাম, দিলে কত হলো ৫,২০,০০০। তো ৮০,০০০ আর ৫,২০,০০০ যোগ করলে ৬ লাখ টাকা হয়। দেখো মোট দায় ও মালিকানা সত্ত্ব ৬ লাখ টাকা হয়ে গেল, মোট সম্পদ ৬ লাখ টাকা হলো। আমরা জানি কি আর্থিক অবস্থা বিবরণীতে মোট সম্পদ যত টাকা হবে, মোট দায় ও মালিকানা সত্ত্ব তত টাকাই হবে, দুটো মিলে যাবে, এখানে মিলে যাওয়ার কথা, তাই না? আশা রাখি তোমরা বরিশাল বোর্ডটা খুব সহজেই বুঝতে পারছো, আর কোথাও কোনো কনফিউশন নাই। কোথাও কনফিউশন থাকলে বা বুঝতে প্রবলেম হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাইতে পারো, অথবা পার্সোনাল ফেসবুকেও আমাকে নক করতে পারো। পাশাপাশি তুমি এই সফট কপিটা যদি পেতে চাও তাহলে আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারো, অথবা আমার পেজে লাইক দিয়ে, ফেসবুক পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকতে পারো। এখানেও অনেক ছোট ছোট ট্রিক্স দেখানো হবে, যেগুলো তোমাদের জন্য খুবই দরকার হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।